বিজ্ঞাপনগুলো, ক্লাসিফাইড বিজ্ঞাপনগুলো পড়লে মানুষের মনে অন্ধকার কোণের হদিশ পাওয়া যায়, বুঝেছো না? ওই লাটাই নাকি নাম? দত্ত, লাটাই দত্ত। লাটাই দত্ত, তো লাটাই দত্ত কি করেছেন? কি করেছে? হ্যাঁ, আরে বাড়ি থেকে পালিয়েছে, আজ 3 দিন ধরে নিখোঁজ। ও, তাহলে ওই পরীক্ষা ফেল করেছে? আরে না, 48 বছরের দামটা খোকা, 4 বাচ্চার বাপ। ও, তাহলে নিশ্চয়ই ও খুব জ্বালাতো। এই রায়ান, মজার ব্যাপার নয়। অসহায় বৃদ্ধ বাবা কাগজে বিজ্ঞাপন দিয়েছে, বাবা লাটাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার স্ত্রী ছেলে মেয়েরা কিনে ফাঁসাচ্ছে। ওই দেখুন, হয়তো ওই শেডিউল প্রবলেম আছে, ওই বাজারে ধার দেনা বা আর্থিক মনোটন ধার দেনা আছে বলে পালিয়ে যাবে? হ্যাঁ, পালিয়ে যাবে? ওই সন্তানদের কি দোষ বলতে পারো? হ্যাঁ, তুমি যাদের জন্ম দিয়েছো তাদের প্রতি তোমার কোনো দায়বদ্ধতা থাকবে না? কোন শিশুকে নিয়ে মাকে ভিক্ষাগুলো দেখুনি দুয়ারে দুয়ারে, হ্যাঁ, লোকে রিক্সা টেনে, তারপরে মোট বয়ে, হ্যাঁ, বাড়িতে বাড়িতে কাজ করেও তো সংসার চালাচ্ছে। এরা কি সবাই পালিয়ে যাচ্ছে? দাদা, এই যে আপনার লাটাই বাবু হয়তো ভীতু প্রকৃতির, বা ওই যে আপনার বলে না শ্রম বিমুখ। কেন আমি ভুল কিছু বলে গেলাম? তোমার বাংলা শুনে কে বলবে যে তুমি একজন দক্ষিণ ভারত? এই বাংলায় জন্ম, এই বাংলায় পড়াশোনা, বাংলায় বড় হয়ে ওঠা, সবই তো এই বাংলা। তো বাংলা না শিখে যাবো কথা বলুন। আমার কি মনে হয় জানেন, এই লাটাই বাবু হয়তো অভাব থেকে বা ওই দারিদ্র থেকে। অভাব, দারিদ্র এগুলো সব অজুহাত, এগুলো সব অজুহাত, জাস্ট এক্সকিউজেস। দারিদ্রকে আমার মতো এত কাছ থেকে কম লোকে দেখেছি। এই অভাব, এই দুঃখ কষ্টে আমরা দিন কাটিয়েছি, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমার বাবা ছিলেন চট্টগ্রামের সামান্য একজন শ্রমিক, থাকতাম হাওড়া উলুবেড়িয়ার এক বস্তি। আমার মায়ের কাছে একটা সেলাই মেশিন ছিল। সারাদিন আমাদের দেখাশোনা করার পর মা ওই মেশিনটার মধ্যে মুখ পুজো করে কোথায়, এরা তো পালিয়ে যায়নি। হ্যাঁ, অভাবের তাড়নায় লেখাপড়াটাও আমি বেশি দূর আর করতে পারবো না। ছোট থেকে 5 মাস খেটে রাস্তায় ফিরি করে ছোটখাটো ব্যবসা করে যখন যা পেয়েছি মা বাবার হাতে তুলে দিয়েছি। বড় হয়ে ব্যবসাটা ধীরে ধীরে বাড়ালাম, ওদের বিয়ে দিলাম। কোথায় কোথায় আমি তো পালিয়ে যাইনি। হ্যাঁ, না, আপনি তো ব্যতিক্রম দাদা। ওই জায়গা থেকে উঠে এসে আজ এত বড় একটা এন্টারপ্রাইজের মালিক হওয়া সবাইকে পারে না। লক্ষ্য আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম। দারিদ্রে আমার দিন কেটেছে, সেখানে আমার একটাই সুপ্রীতি, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততিকে যে কোনো মূল্যে সুখী রাখতে হবে, যে কোনো মূল্যে। সেখানে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। Yes, at any cost. দেখো, তুমি জীবনে কি চাও সেটাই হচ্ছে বড় কথা, কিভাবে পাচ্ছ সেটা বড় কথা নয়। আর আজকের যুগে নীতি এগুলো কেউ ধার থাকে, বুঝেছো? কেউ ধার থাকে। কি যে বলেন দাদা, তাই কখনো হয় নাকি? তারপরে যে কোনো মূল্যে। যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। জীবনটাকে যদি তুমি ওই উলুবেড়িয়ার খিঞ্জি আলু বাতাসীন 8x8 কুঠুরি থেকে দেখতে, তাহলে বুঝতে কেন করেছি আমি যে কোনো মূল্যে। ওই দুর্গন্ধময় বাতাস, ওই কখনো শেষ না হওয়া খিদে, ওই অমানুষিক অভাব, যখন মানুষকে, মানুষের অন্তরাত্মাকে প্রতিদিন প্রতি রাত ওই পোকার মতো কুড়ে খায়, সেটা যদি একবার অনুভব করতে, তাহলে বুঝতে কেন বলেছি আমি যে কোনো মূল্যে। আপনি ঠিক আছেন তো? কফি কফি ওই যে কফি এসে গরমাগরম কফি নিন। আজ হলিডে স্পেশাল কফি। হলিডে স্পেশাল কফি। বাহ, ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেবেন কিন্তু। আজ
ব্যাপার বলুন তো, হ্যাঁ? কি এত উত্তেজনাপূর্ণ গম্ভীর আলোচনা হচ্ছিল যে আমি রান্নাঘর থেকে একেবারে আপনাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি না। ওসব কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। তবে এই যে আপনার এই যে এন্ট্রি নেওয়ার টাইমটা না দারুণ। আমার মনটা না অনেকক্ষণ ধরে কফি করছে। বলি একটা কথা বলি, হ্যাঁ, বলুন। এই যে টাইমিং এর ব্যাপারে কোনো মহিলা আপনাকে বিট করতে পারে না, এটা আমি একদম বাজি ধরে বলতে পারি। আচ্ছা, আজকাল মহিলাদের নিয়ে খুব রিসার্চ করছেন দেখছি, হ্যাঁ? দাঁড়ান। আপনার মিসেসকে তোমার কথাটা বলতেই হয়। এই, কি হলো? হ্যাঁ, কি হলো কি? আপনি তো দেখছি না আমার অবস্থা ওই লাঠাই গোল মতন করছে আর কি। লাটাই করছে? হ্যাঁ। সে আবার, তাকে আবার আপনি করতে গেলেন? না আমি না দাদা পুজো রেখেছে ওই ক্লাসিফাই সেকশনে সেই কথা। আপনার দাদা না এক খুঁজেও পায় বটে, শুনছিল। তারপর কি করবো বলো তো? একটা 50 ছুঁই মানুষ তার বৃদ্ধ বাবা, স্ত্রী, 4 সন্তানকে বাড়িতে ফেলে রেখে পালিয়েছে, আর তুমি হাসছো? হ্যাঁ, কতটা কাণ্ডজ্ঞানী হলো একটা মানুষ। আচ্ছা সুষমা, তুমি হলে পারতে, হ্যাঁ বলো তো, তুমি হলে পারতে আমাকে আর জয়কে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যেতে পারতে? এইসব অনেকগুলো কথা বলছো বলো না? তোমার মুখে দেখছি আজকাল আর কিচ্ছু এই তো তোমার শুনেই তো কেমন মনটা উচাটন হয়ে গেল। হ্যাঁ, একবার ভাবো যাদের বাড়িতে এবং যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের কথাটা একবার ভাবো। সত্যি কি পাষাণ মানুষ তো। মানুষ? তুমি এটা মানুষ বলো? দেখুন বৌদি, দেখুন সেই কোথায় জামশেদপুরে ওই লাটাই বাবু নিরুদ্দেশ হয়েছে। সত্যি বাবা। প্রায় 300 কিলোমিটার দূরে এই ডুয়ার্সের পাহাড়ে বসে দাদার চোখে ঘুম নেই, বোঝো ঠেলা। তবে বলি হ্যাঁ, এই লাটাই বাবু ওই পুষ্টিটা পেলে না আমি ভালো করে স্টাডি করে বলতে পারবো যে ও কবে ফিরবে। হ্যাঁ এই নায়া, তুমি কি বললে? পুষ্টি? হ্যাঁ না, একজন ফিজিক্সের প্রফেসর হয়ে তুমি কি যে এই জ্যোতিষ বিশ্বাস করো আমি কিছু বুঝি না। দাদা, জ্যোতিষ ভবিতব্যের কথা বলে, হ্যাঁ তাহলে আপনি এই ভবিতব্যকে আপনি কি করে অস্বীকার করবেন? ওসব ভবিতব্য আমি মানি না। বুঝো তুমি তো তোমার ইচ্ছে মতো কখনো কোনো জিনিস মানো, আবার কখনো কিছুই মানো না। তুমি তো ভগবানও মানো। তাহলে ঈশ্বর নেই আমাদের সেটা মানতে হবে না? দেখো, ঈশ্বর আছেন কি নেই সেটা আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে মানুষ তার উদ্দেশ্য এবং প্রচেষ্টার ভিত্তিতেই সুফল বা কুফল ভোগ করে। এই তো এই মানুষকে সুফল বা কুফল করার কে পরিচিত করে দাদা? কে করে? ভবিতব্য দাদা, ভবিতব্য। রাবিশ। আজ ভাগ্য বা ভবিতব্যকে তুমি অস্বীকার করছো, হ্যাঁ? অথচ তুমি একদিন কি বলেছিলে তোমার মনে আছে? হ্যাঁ? বলেছিলাম সব ফলাফল মানুষের হাতে থাকে না, সব ঘটনা বা দুর্ঘটনা মানুষ কন্ট্রোল করতে পারে না। যেটা ঘটবার সেটা ঘটে যায়, আমরা সেটা নিয়ে এই কথাগুলো আমি তো বলি। কেন? তোমার মনে নেই? ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর তুমি কি বলেছিলে? সুষমা, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। ওই ঘটনা আর সেই ঘটনা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আমি কি ভুল কথা বললাম? তোমরা তো ভাগ্য ভবিতব্য এসব নিয়ে আলোচনা করছিলে, তাই না? হ্যাঁ, তাই যদি হবে তাহলে আমাদের সেই ঘটনা স্টপ ইট সুষমা, স্টপ ইট। কোথায়? আমি কোথায় যেতে চাই? অবশ্যই তুমি চেয়েছিস। আমরা সবাই যা শুনছি তাহলে সেটা ভুল। মিস্টার নায়ার শুনেছেন তুমি অকারণে। আচ্ছা মিস্টার নায়ার, আপনি বলুন না। সুষমা, তুমি শান্ত হও, হ্যাঁ? আমি একটু পরে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো, দেখবে তুমি সবকিছু বুঝতে পারবে। হ্যাঁ, তুমি তো সবসময় আমাকে বুঝিয়ে যাচ্ছ। তোমার বোঝানো যুক্তি তর্ক দিয়েই তো আমি জীবনটাকে এতদিন টেনে নিয়ে চলেছি। নিজে থেকে কিছু বোঝাতে আমি কবে থেকে বন্ধ করে দিয়েছি, তাই না? ঠিক আছে, তুমি একটু শান্ত হও, হ্যাঁ? একটু চুপ করে বসো। চুপই তো আছি। এতগুলো বছর আমি চুপই তো ছিলাম। বলি আমি তাহলে চলি। আসলে কি হয়েছে, মানে কয়েকদিন পরে না তোমার বন্ধুর শরীরটা একটু খারাপ হয়েছে। আমি ঠিক আছি। আমি ঠিক আছি। Sorry, আমি কিছু মনে করছি না। না ঠিক আছে বলি, ঠিক আছে, কিছু ব্যাপার না। বলি শুনুন, আসলে কি জানো, কিছু ব্যাপারে আমাদের কন্ট্রোলে থাকে আর কিছু ব্যাপার যেটা আমাদের কন্ট্রোলে থাকে। কিন্তু দাদা তো মানতেই রাজি নয় যে মানুষের কর্মফলকে এড়ানো সম্ভব নয়। তো মিস্টার নায়ার, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, ওই জয়ন্তী পুষ্টিটা আপনি করে ফেলেছেন। ট্রাই করে দিচ্ছি। জয়ন্তর পুষ্টির কি দরকার পড়লো?
ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে গেলে পুষ্টির তো প্রয়োজন পড়বে। আচ্ছা আচ্ছা সুষমা, হ্যাঁ আমরা কি কুষ্টি দেখে বিয়ে করেছিলাম? হ্যাঁ না না বলো না, আমরা কি কুষ্টি দেখে বিয়ে করেছিলাম? হ্যাঁ করিনি তো। তো এতে এতে কি এমন অসুবিধা হয়ে গেল আমাদের? হ্যাঁ আমরা কি অসুখী আছি? হ্যাঁ বলো বলো, আমরা কি অসুখী? হ্যাঁ এ সুষমা, হ্যাঁ তুমি কি অসুখী? তুমি না মানলেও অনেকেই এসব মানে। তাছাড়া ভালো বন্ধুগুলো আগে থেকে জানা থাকলে আমরা অনেক বিপদ এড়াতে পারতাম। বৌদি, হ্যাঁ। ওই যন্ত্র পুষ্টি আমি 2-3 দিনের মধ্যে একদম রেডি করতে। আর আজ আমি উঠি মানে 8টা মার। এত তারা কিসে? আজ তো ছুটি, বসুন না। আরে বসো বসো। হ্যাঁ। আরে বসো। আরে না না, আমি এই জন্য তাড়া করছি, দেখছেন আকাশের দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা, মনে হচ্ছে আজকে আবার নামবে। কাল সারা যেভাবে ঝড় বৃষ্টি হলো কি বলবো। হ্যাঁ ঠিকই বলেছো। গত রাতের ঝড় বৃষ্টিটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। এক রাতের বৃষ্টিতে সবকিছু কেমন তছনছ করে দিয়ে গেল। বাহাদুর বলছিল যে নিচের পাহাড় নাকি ধস নেমেছে, তুমি কিছু শুনেছো না? না আমি হ্যাঁ আমাদের বাগানেও তো অনেক গাছই বোধহয় নষ্ট হয়েছে। এখন বাগানে গিয়ে সরজমিনে না দেখলে বোঝা যাবে না ঠিক কি কি গাছ নষ্ট হলো। আমি আজ সকালে বাগানে গিয়েছি, আচ্ছা। অনেক গাছ নষ্ট হয়েছে। তবে আজ বাগানে একটা আশ্চর্য ঘটনা। কি আশ্চর্য ঘটনা? সুমন্তের হাতে লাগানো সেই স্বর্ণচাপা গাছটা, যেটা গতবারের ঝড়ে শিকড় থেকে উপড়ে গিয়ে পড়ে গিয়েছিল, আজ দেখলাম সেই শিকড়েরই একটা অংশ থেকে একটা নতুন চারা সকালের সূর্যের আলোয় ঝকঝকে সবুজ পাতা মেলে হাওয়ার দোল খাচ্ছে। কি বলেন কবি? আপনার ছেলের হাতে লাগানো ভেঙে পড়া ওই স্বর্ণচাপা গাছ থেকে চারা বেরিয়েছে। সুমন্তের হাতে লাগানো সেই স্বর্ণচাপা গাছটা মরেনি, ওটা এখনো বেঁচে আছে, আবার নতুন করে গাছে উঠেছে। এইটা কোনো বিশেষ ইঙ্গিত নয় তো? মানে অলৌকিক ইঙ্গিত? কিসের ইঙ্গিত? মিস্টার ম্যান, আপনি এই ঘটনা থেকে কিসের ইঙ্গিত পাচ্ছেন? প্লিজ বলুন না মিস্টার ম্যান, চুপ করে থাকবেন না, বলুন আপনি এই ঘটনা থেকে কিসের? Stop it, সুষমা, stop it. নায়ক, তোমার ওই অলৌকিক ভেলকিবাজি কল্পকাহিনী শুনিয়ে আমাদের মধ্যে আর বিভ্রান্তির সৃষ্টি করো না প্লিজ। না না দাদা, না না, আমি কোনো কাহিনী শোনাচ্ছি না, আমি কিছু ওই সম্ভাবনার কথা বলছি। মিস্টার ম্যান, আপনি কিছু মনে করবেন, ও শুনতে না চায় না শুনুন। আপনি আমাকে বলুন, এই ঘটনার ভিতর থেকে আপনি কিসের ইঙ্গিত পাচ্ছেন একটু বলুন। হ্যাঁ, বলি আজকে কত তারিখ? হ্যাঁ? আজ তো 30শে আগস্ট। 30শে আগস্ট। 30শে আগস্ট। আপনার অনুমান ঠিক। আজ থেকে 4 বছর আগে এই দিনে আপনার বড় ছেলে সমুদ্র বসু ভারতীয় বিমানের একটা বিমান নিয়ে গিয়ে আন্দামানের আকাশ থেকে নির্দেশ হয়ে যায়। না না, কেন কেন তুমি একটা পুরনো স্মৃতিকে এভাবে খুঁজে খুঁজে তুলছো বলো তো? গত 4 বছর ধরে যে বেদনাকে আমরা সময়ের গভীরে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তাকে নিয়ে আর কাটাছেড়া করো না প্লিজ। বেদনা প্রতিনিয়ত আমাদের খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। বাইরে আমরা যতই স্বাভাবিক থাকার অভিনয় করি না কেন, ভেতরে আমাদের কাণ্ডপ্রস্থ চলছে। সুমন্ত্র নেই, সুমন্ত্র নেই, সুমন্ত্র আর ফিরে আসবে না। না, সে আছে, সুমন্ত্র বেঁচে আছে, সুমন্ত্র বেঁচে আছে, আর এই সুদৃঢ় বিশ্বাস নিয়েই আমিও বেঁচে আছি। ওর বেঁচে থাকার উপরে এই পরিবারের অনেক কিছু নির্ভর করে আছে, সেটা ভুলে যাচ্ছ কেন? ওর মঙ্গল কামনায় আমি সকাল থেকে সন্ধ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই। সে প্রার্থনা কিন্তু হয় কি
আমি যে ওর জন্মদাতা পিতা, আমিও বিশ্বাস করতে চাই, আমিও তোমার মতো সুদৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, কিন্তু ভয় পাই। ভয়ে আমার বুক কেঁপে ওঠে, মনে থাকে। কেন বাবা? আমি তো কারোর থেকে আমার বিশ্বাস করি। তুমি যা বলেছো তাই বিশ্বাস করে গেছি, যা করতে বলেছো তাই নিঃসংকোচে করে গেছি। তাহলে তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারছো না কেন? আমি তো বলছি সমুদ্র বেঁচে আছে, একদিন ঠিক হয়ে যাবে। তোমরা মিলে নিও না আমার কথা, তোমরা মিলে। তুমি শান্ত হও, শান্ত হও। এখন ঠিক বলেছো। ঠিক আছে। শুনো তো, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ? হ্যাঁ, তুমি ওই স্বর্ণচাপা গাছটা নিয়ে গিয়ে প্রথম বলছিলে। আপনি ঘটনা থেকে কিসের কাছে আমরা যদি এই ঘটনাক্রমকে মিলিয়ে দেখি, তাহলে এই দাঁড়ায় যে 4 বছর আগে 30শে আগস্ট এয়ারফোর্সের হেডকোয়ার্টার থেকে দাদার নামে একটা টেলিগ্রাম আসে যে আপনার বড় ছেলে সমুদ্র বসু, যে ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন ডেকোরেটেড টেস্ট পাইলট, একটা যুদ্ধ বিমান নিয়ে উড়ানে গিয়েছিল। সেই টেকনিক্যাল কোন কারণে সেই বিমানটি আন্দামানের দুর্গম জঙ্গলে ভেঙে পড়ে। এয়ারফোর্সের প্রত্যেকের চেষ্টা সত্ত্বেও তাই সেই বিমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে। এমনকি সেই বিমানের ধ্বংসাবশেষ আর পাইলটের খোঁজ পরবর্তীকালে পাওয়া যায়। যে শব্দগুলি আমরা ওই এয়ারফোর্সের টেলিগ্রাম থেকে পাই তাতে লেখা ছিল মিসিং ইন অ্যাকশন। সুতরাং সুমন্ত্র বসু যে মৃত সেটা আমরা জোর দিয়ে বলতে পারি না। সরি বলছি, সরি, আমাকে ক্ষমা করতে, আমি মৃত শব্দটা ব্যবহার করার প্লেন ভেঙে পড়া মানে যে পাইলট। আচ্ছা, তাহলে তো হ্যাঁ, যান্ত্রিক গোলযোগ নজরে পড়ার পর একজন পাইলট যদি সময় মতো ইজেক্ট করে, মানে যাকে বলে বেল আউট করা, তাহলে কিন্তু সে বাঁচতে পারে। আমাদের বড় কাছে সেটা করেনি, সেটা আমরা জানছি কি ওরা বলা হয়। তাহলে সে গেল কোথায় সে সময়? হ্যাঁ, আমাদেরকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে ও আছে কোথায়, কেমন আছে? দাদা দাদা, সেই প্রশ্নের উত্তর তো আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? পারবে না? তোমার ওই জ্যোতিষ দিয়ে তুমি আমাদের সমুদ্রকে খুঁজে বের করতে পারবে না? হ্যাঁ স্যার, পারবে? আপনি পারবেন। দেখুন না একটু। ওমা, হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, কি হলো? ও তোমরা সবাই এখানে? আরে গুড মর্নিং না আঙ্কেল। ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজ তো ছুটির দিন। হ্যাঁ, ও একেবারে সেজে গুজে সাত সকালে কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আসলে আঙ্কেল কলকাতা থেকে আমার এক ছোটবেলার বান্ধবী আছে, ও আর ওকে রিসিভ করতে যেতে হবে। আচ্ছা, বাহ, তার মানে বাড়িতে নতুন গেস্ট আসে। হ্যাঁ, তো ভালোই হলো, সন্ধ্যেবেলায় নতুন মানুষের সাথে একটা আড্ডা মারা। নতুন কোথায়? বন্যা তো এই বাড়িরই মেয়ে। এই বাড়ির মেয়ে কি করে হলো? হ্যাঁ, এই বন্যার ব্যাপারে আপনার যা কিছু জানা সবকিছু জয়েন্ট কাছ থেকেই জেনে। আমার অনেক কাজ রয়েছে, আমি এখন রান্নাঘরে আসছি। আপনি বসুন, গল্প করুন। বন্যা, খুব সুন্দর নাম। তা দাদা, কাল সারা রাত্রি ঝড় বৃষ্টি আর সকালে বন্যা এসে হাজির। তা জয়ন্ত, এই বন্যা মেয়েটি এই বাড়ির মেয়ে কি করে হলো সেটা তো বুঝতে পারলাম না। আসলে আঙ্কেল কলকাতায় ওরা আমাদের প্রতিবেশী ছিল। আচ্ছা, বাবা ওই হাওড়ার ব্যবসা গুটিয়ে নর্থ বেঙ্গলে শিফট করার আগে আমরা সব একই বাড়িতে থাকতাম, একই পরিবারের মতো। অবশ্য ওদের পরিবার বলতে ওরা দুজন, বন্যা ও দাদা উঠি। কেন ওদের মা বাবা?
মাসিমা মানে ওদের মা ছোটবেলাতেই মারা যায়। সরি সরি আর ওদের বাবা মানে মুখার্জি আঙ্কেল আর কি। বিজয় মুখার্জি। বিজয় মুখার্জি মানে Yes, বিজয় মুখার্জি। আমার জীবনের এক অলঙ্কিত অধ্যায়। আমার বন্ধু, আমার বিজনেস পার্টনার জয়। জয় এই সমস্ত পুরোনো কথা তুলে ওই অতীতের খবর থেকে প্রতিবন্ধময় লাশটাকে আর বের করো না প্লিজ। আমি ওগুলো ভুলতে চাই। ঠিক আছে বাবা, ঠিক আছে। আসলে ওই নায়ার আঙ্কেল না 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 সরি সরি দাদা সরি, এটা আমারই ভুল। আমি জানতাম না ওই নামের সাথে আপনার খারাপ স্মৃতি মিলিয়ে আছে। স্মৃতি নয় রায়ার, স্মৃতি নয়। রক্তকে কত একটা ঘা, সামান্য কোথাতেই রক্ত ছুঁয়ে পড়ে, যন্ত্রণায় বুক ফুলে উঠে আসে। জানো না, ওই বিজয় মুখার্জি একবার আমাকে পথে বসিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি হার মানিনি। আমি ইন্ডাস্ট্রিতে আমি আবার নিজেকে প্রতিষ্ঠিত করেছি একেবারে সম্পূর্ণ নিজের চেষ্টায়। তবে এখন আমি আর কোনো চিন্তা করি না। এখন জয়ন্ত আছে আমার পাশে, হ্যাঁ, দেশের টপ বিজনেস স্কুল থেকে ওকে গ্রাজুয়েট করেছি। এবার ওর কাঁধে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমি অবসর নেব, রিটায়ার। এই জয়ন্ত, পারবি না সামলাতে? কেন নয় বাবা, তুমি তো প্লেটে করে সব সাজিয়েই রেখেছো। আমার কাজ তো শুধু আজকে ছুটির দিনে আবার কে এলো? আমি দেখছি। হ্যাঁ, ঠিক আছে। দাদা হুম? এই কলকাতার পাট কি একবারে চুপে বুকে গেছে না যাতায়াত আছে এখন? না না, যাতায়াত নেই। আসলে বিজনেস তো এখান থেকে সরিয়ে নিয়েছি, ফ্যাক্টরিটাও আছে এখনো, আর বসত বাড়িটা রয়ে গেছে। আচ্ছা। এই চলো না, একবার দুই পরিবার মিলে ঘুরে আসি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের অনেকদিন যাওয়া হয়নি। হ্যাঁ, বেশ একটা পিকনিক হয়ে যাবে। ভালো তো, চলো হ্যাঁ, আসুন আসুন। বাবা, মিস্টার কি আপনি বাইরে দাঁড়িয়ে গেল, ভেতরে আসো না। বাবা তুমি তো শুভঙ্কর সাংবাদিক, একটা কাজে এসেছে বলে। ও, আসুন বসুন। থ্যাংক ইউ স্যার। দাঁড়ান, কি কারণে এসেছেন জানবার আগে জিজ্ঞেস করি, চা না কফি? কিচ্ছু না স্যার, আসলে আমার হাতে না সময় খুবই অল্প, তাই সরাসরি প্রসঙ্গেই আসি। বেশ। আমি পরিচয়টা দিই, আমি শুভঙ্কর সাহা, ফ্রিল্যান্স জার্নালিস্ট। উত্তর দর্পণ পত্রিকায় একটা আর্টিকেল লিখছি, আর সেই কারণেই আপনার একটা সাক্ষাৎকার চাই স্যার। ও, দেখুন, যদিও খবরের কাগজের খবর আমি খুব একটা পড়ি না, তবে আপনার দু একটা আর্টিকেল আমি পড়েছি। তাই না? হ্যাঁ, আনন্দ পাই। হ্যাঁ, ওই বাজেট নিয়ে আপনার একটা আলোচনা তো বেশ ঝড় তুলেছিল। ওই আর কি। দাদা আপনার কথা বলুন, আমি মঞ্চ চলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক। ও আরে জয়ন্ত, শোনো হ্যাঁ। আমি সন্ধ্যাবেলায় চলে আসবো। হ্যাঁ। ঠিক আছে, সবাই মিলে বসে আর আড্ডা মেরে আনন্দের বন্যা বইয়ে দেবো, কি বলে? হ্যাঁ, বলুন মিস্টার সান্যাল। হ্যাঁ, বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আসলে আমি না এই উত্তরবঙ্গের শিল্পের ভবিষ্যৎ, তার বর্তমান ও তার উন্নয়ন নিয়ে একটা লেখা লিখছি। ওই কারণেই আপনার এখানে আসা আছে। বাহ, এ তো ভালো কথা। হ্যাঁ, এবার উত্তরবঙ্গের উপর মিডিয়ার ফোকাস হওয়া খুব দরকার। হ্যাঁ, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমি যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার। ঠিক আছে। আচ্ছা, এইটা অন করার আগে আপনাকে একটা সুখবর দিতে চাই। কিছু খবর? খবরটা যদিও অফিসিয়ালি কনফার্ম নয়, তবে বিশ্বস্ত সূত্রে খোঁজ পেয়েছি যে চেম্বার অফ কমার্স এই বছর আপনাকে পূর্ব ভারতের বর্ষসেরা শিল্পপতি হিসেবে পুরস্কার দিতে চলেছে। বাবা, কি তো দারুণ খবর। কংগ্রাচুলেশনস বাবা, মেনি কংগ্রাচুলেশন। Thank you. দাঁড়াও, আমি মাকে এক্ষুনি খবরটা দিয়ে আসি। হ্যাঁ? জয়ন্ত, আরে অত তাড়া কিছু না, খবরটা পরে খেলেও চলবে। আরে বসো, এখানে বসো। হ্যাঁ, আসলে জয়ন্তবাবু বুঝতেই পারছেন, এই ধরনের খবর না ফর্মালি অ্যানাউন্স হওয়ার আগে সেলিব্রেট না করাই ভালো। তাও ঠিক। বর্ষ সেরা শিল্পপতি। আমি তো এটাই বুঝতে পারছি না যে এত লোক থাকতে হঠাৎ আমাকে না। সে কথা বলবেন না স্যার। গেল কয়েক বছরে আপনার যা বিজনেস গ্রোথ তা তো রীতিমতো নজর কাড়া, নজিরবিহীন, যাকে বলে আনপ্রেসিডেন্ট। অ্যাবসলিউটলি কারেক্ট। আপনার ফ্যাক্টরির কর্মীরাও তো খুব খুশি। দেখুন, এটা মানতেই হবে যে আপনি যথেষ্টই যোগ্যবান। বলছেন? ঠিক আছে, তাহলে এবার কাজে ফিরি। হ্যাঁ।
আমি এইটাকে অন করছি। আপনি শুধু খেয়াল রাখবেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক আছে। ঠিক আছে। আপনি যে সুমন্ত বোস, প্রথম জীবনে আপনি হাওড়া অঞ্চলে খুচরো যন্ত্রাংশ মানে মেশিন পার্টসে সাপ্লাই করা দিয়ে কাজ শুরু করেন। তারপরে হাওড়ার শিল্পাঞ্চলে প্রথমে একটা ছোট ওয়ার্কশপ এবং সেখান থেকে পরবর্তীকালে একটা মাঝারি সাইজের কারখানা গোড়াপত্তন করেন। Correct. ওই খুচরো যন্ত্রাংশের ব্যবসা করতে করতেই আপনি তারপরে সূক্ষ্ম এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম যন্ত্রপাতি বানানোতে মন নেন। Right. আচ্ছা, আপনাদের এই ধরনের যন্ত্রপাতি ঠিক কোথায় ব্যবহৃত হচ্ছে? ভারত সরকারের অস্ত্র কারখানাগুলোতে। আচ্ছা, একজন খুচরো যন্ত্রাংশের ব্যবসা করতে করতে হঠাৎ প্রিসিশন টুলসের ব্যবসা খুলে ফেললো, এটা একটু অস্বাভাবিক নয়? কেন? অস্বাভাবিক কেন? না, আপনি তো ইঞ্জিনিয়ার নন। না তো। এই লেভেলের একটা সেট আপ করতে গেলে যে ধরনের টেকনিক্যাল নোহাউ ফান্ড যা লাগে সবই তো বুঝেই পাচ্ছেন। তা, এত বছর পর এই প্রশ্নের জবাব দেওয়া কি খুব জরুরি? হ্যাঁ, আমি পেরেছিলাম তাই করেছিলাম, সেটা কি যথেষ্ট নয়? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো বটেই। তবু মানে আপনার মতো একজন শিল্পোদ্যোগী মানুষের সম্বন্ধে লিখতে হলে এই ধরনের তথ্যগুলো তো দরকার। এক সেকেন্ড, আমার সম্পর্কে মানে হ্যাঁ, না না, আপনি তো এখানে এসেছেন উত্তরবঙ্গের শিল্পের বর্তমান ভবিষ্যৎ নিয়ে লিখবেন, তাই না? সে তো লিখছি। ওই 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 প্রসঙ্গেই আপনার কাহিনী, আপনার সাফল্যের কথা এগুলো তো এসেই যায়, তাই না? তা আমার প্রসঙ্গটা এসেই যায় নাকি আপনি সেটাকে টেনে আনতে চান? কোনটা মিস্টার সান্না? ঠিক ঠিক বুঝলাম না। না বোঝার মতো অত কঠিন কিছু বলেছি কি আমি? হ্যাঁ, আপনি উত্তরবঙ্গের শিল্প সম্পর্কে লিখতে চান না অন্য কিছু, সেটাই আমার কাছে পরিষ্কার হচ্ছে না। বেশ, দেখুন, আপনার যদি এই প্রসঙ্গে আলোচনা করতে আপত্তি থাকে তবে জোরাজুরি করবো না। এক মিনিট মিস্টার সান্যাল, এখানে ওই আপনার জোড়াজুড়ি বা না চলার প্রশ্নটা আসছে কোথা থেকে? আবার ব্যবসা বা কর্মপদ্ধতি নিয়ে কি কোনো স্বচ্ছতার অভাব আছে বলে মনে করেন আপনি, যে আপনাকে জোরজার করে জবাব বার করে দিতে হবে? Exactly. বেশ, তাহলে তো মিটেই গেল। প্রশ্নগুলো আরেকবার করি তাহলে না, মিস্টার? দরকার হবে না, প্রশ্নগুলো আমার মনে আছে। বেশ, আমার এক বাংলা বন্ধু শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ইংল্যান্ডে চলে যায় উচ্চতর শিক্ষার জন্য। দেশে ফিরে আসে ভারত চীন যুদ্ধের কিছুদিন পর। আর সেই সময় দেশের শিল্পনীতিতে বেশ কিছু পরিবর্তন আসে, আশা করি আপনি সেগুলো জানেন। হ্যাঁ, শুনেছি সেই সময় সরকার সিদ্ধান্ত নেয় যে এবার অস্ত্র নির্মাণে ভারতকে উদ্যোগী হতে হবে, আর তাই বেসরকারি উদ্যোগগুলোকে এই বিষয়ে উৎসাহিত করতে হবে, তাই? Yes, you are correct. আমি আমার বন্ধুকে বললাম যে এই হচ্ছে সুযোগ, চলো আমরা কিছু একটা করি। তা আমার বন্ধু এতে রাজি হয়ে যায়। ব্যাস। বেশ। তাহলে একজন উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার আপনার প্রকল্পের সাথে যুক্ত হওয়ায় আপনার কারিগরি দক্ষতার প্রয়োজনটা মিটছে। কিন্তু কত টাকা আপনি কোথায় পেলেন মিস্টার বোস? চুরি করিনি নিশ্চয়ই মিস্টার সান্যাল। হ্যাঁ, তাছাড়া ব্যবসা করার ইচ্ছে থাকে, টাকার অভাব হয় না সুমন্ত বাবু। গল্প যদি লাভদায়ী প্রমাণ করা যায়, ব্যাংক ছাড়াও বাজার থেকে টাকা তোলা সম্ভব। Yes. এছাড়া আমাদের কিছু ব্যক্তিগত সম্পত্তির বিনিময়ে অনেক টাকা তুলতে সক্ষম হয়েছিল। হ্যাঁ, শুনেছি এই সময়ই আপনাদের কোম্পানি বিএম ইঞ্জিনিয়ার অন্যান্য প্রিসিশন টুলসের সাথে সাথে ভারতের প্রতিরক্ষা দপ্তরের জন্য প্রিসিশন টুল বানাতে শুরু করে, তাই? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাহ, আপনি তো বেশ হোমওয়ার্ক করে এসেছেন আমার ইন্টারভিউ করার জন্য। একটু উন্নত করতেই হয়। আচ্ছা, আপনাদের এই বিএম ইঞ্জিনিয়ার্স এর বি এবং এম এ পুরো ফর্মটা কি? আপনি কি খাবেন, চা না কফি? যাও তো ভেতরে খবর দাও। হ্যাঁ বাবা। জয়ন্তবাবু, দরকার হবে না। ওগুলো আমি এমনিতে একটু কমই খাই মিস্টার বোস। এটা বলুন, আপনারা তো এখন আর কিছুই প্রতিরক্ষা দপ্তরের জন্য বানান না, তাই না? না, হ্যাঁ, কারণ সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি নিজেরাই বানাবে। তাই আচ্ছা, তো সরকারেরই হঠাৎ করে সরকারি নীতির পরিবর্তন মানে বেসরকারি উদ্যোগগুলোকে প্রতিরক্ষা দপ্তরের মাল সাপ্লাই করা থেকে বাদ দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? সেটা তো সরকারি ধর্ম, তাই না? না, তবু আপনার কি মনে হয়, মানে সরকারের ডাইভার্সিফিকেশন, সিকিউরিটি রিজনস নাকি বিশ্বাসের অভাব?
বলতে চাইছেন? What do you mean to say? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন মিস্টার সান্যাল, সরকার তার ইচ্ছে মতো নীতির পরিবর্তন করতেই পারে এবং তার জন্য সে কিন্তু ওকে জবাবদিহি করতে বাধ্য নয়। হ্যাঁ, সে তো বটেই। সেই জন্যই বলছিলাম আর কি, আপনি কি করে সামলাচ্ছেন এই পুরো ব্যাপারটা। আচ্ছা এটা বলুন, আপনারা তো এখন আপনাদের ওই হাওড়া ফ্যাক্টরিটা বন্ধ করে দক্ষিণবঙ্গের পাট গিয়ে একেবারে উত্তরবঙ্গে এসে ব্যবসা শুরু করেছেন, কেন বলতে পারেন? উত্তরবঙ্গের শিল্পের উন্নতি হোক, উত্তরবঙ্গ দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করুক, আপনি কি সেটা চান না? হ্যাঁ, চাকরি সূত্রে হোক বা যে কোনো কারণেই হোক, আপনিও তো বর্তমানে উত্তরবঙ্গেরই বাসিন্দা, তাই নয় মিস্টার সান্যাল? নিশ্চয়ই চাই। তবে কি বলবো স্যার, এই উত্তরবঙ্গের প্রতি আপনার এই অনন্যতা, আপনার এই স্নেহ, তা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। তাছাড়াও সে সময় উত্তরবঙ্গে শিল্প শুরু করার জন্য সরকারের তরফ থেকে বিশেষ কিছু ছাড় ও আর্থিক সুবিধাও দেওয়া হচ্ছিল, সেগুলো কিছু কম নয় মিস্টার সান্যাল। আচ্ছা, আপনাদের কোম্পানি বিএম ইঞ্জিনিয়ার্স এর প্রিসিশন টুলস নামে একটা বিশেষ ডিভিশন ছিল না, যেখানে ফাইটারদের বিমানের কিছু জটিল যন্ত্রাংশ তৈরি হতো? ছিল বলছেন, প্রিসিশন টুলস তো এখন আছে। ও তাই? তা সেখানে কি এখনো ফাইটার জেটের পার্টস তৈরি করে? চুপ করে থাকবেন না মিস্টার বোস, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা পাঠক কিন্তু জানতে চায়। আপনার এই পাঠকটিকে মিস্টার সান্যাল, হ্যাঁ, কে আপনাকে এখানে পাঠিয়েছে? কে? আগে কে পাঠাবে? কেউ না। শুনুন, প্রিসিশন টুলস ছিল, আছে, থাকবে। কারো কোনো চক্রান্তে সেটা বন্ধ হবে না, কথাটা কান খুলে শুনে রাখুন। আমি আর এই বিষয়ে আর কোনো জবাব দেবো না, কোনো প্রশ্নের জবাব দেবো না। আপনি হঠাৎ এই চক্রান্তের কথাটা কেন তুললেন মিস্টার বোস? এটা বন্ধ করতে কেন? আমার ইন্টারভিউ কিন্তু এখন শেষ হয়নি। আপনার ইন্টারভিউ শেষ হয়েছে কি হয়নি সেটা আমি ডিসাইড করবো, না কি? বেশ, অবস্থা দেখুন, জোর আমি আপনাকে করতে পারি না, তবে এই ইন্টারভিউ দেখুন, প্রিসিশন টুলস নিয়ে আগেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা আমি অস্বীকার করছি না। জানি 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 নিম্নমানের যন্ত্রাংশ সাপ্লাই করার অপরাধে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর, আরো স্পেসিফিক্যালি বললে ভারতীয় বিমান বাহিনী আপনাদের সব অর্ডার বাতিল করে দেয়, আর সেই কারণে বিএম ইঞ্জিনিয়ার্স বন্ধ হতে পারে। কিন্তু বন্ধ হয়নি, বন্ধ হয়নি। আগুন পাখি ফিনিক্সের মতো ছাইয়ের ভেতর থেকে মাথা তুলে দাঁড়িয়েছে বিএম ইঞ্জিনিয়ার্স। আর শুধু মাথা তুলে দাঁড়িয়েছে বললে ভুল হবে মিস্টার সান্যাল, এই কোম্পানিকে ঘিরে আরো অনেক প্রকল্পের জন্ম হয়েছে এই উত্তরবঙ্গে। রাইট রাইট, কোয়াইট অফ কোর্স। আপনার এই শূন্য থেকে শুরু করে ঘুরে দাঁড়ানোকে সম্মান জানাতেই তো চেম্বার অফ কমার্স আপনাকে সম্মানিত করছে স্যার। কিছু মনে করবেন না এইভাবে আপনাকে প্রভোগ করার জন্য, আসলে বুঝতেই পারছেন সাংবাদিকদের না এই একটু একটু প্রভোগ করতেই হয় ওই খবর বের করার জন্য। এটা একবার অন করে দেওয়া এবার। না, দরকার নেই। আপনি প্রশ্ন করুন, প্রয়োজন বুঝলে আমি উত্তর দেবো, তবে সবটাই হবে অফ দ্য রেকর্ড। বেশ বেশ বেশ, তাহলে অফ দ্য রেকর্ডে ওই প্রশ্নটার জবাব দিন যেটা আপনি এড়িয়ে গেলেন একটু আগে। দাঁড়ান, বাবা কিন্তু আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে মিস্টার সান্যাল। না জয়ন্ত বাবু, একটি প্রশ্ন ছাড়। কোন প্রশ্ন? ওই যে আপনাদের কোম্পানি বিএম ইঞ্জিনিয়ার্স এর বি এবং এম এ অ্যাপ্লিকেশনটা পুরো ফর্মটা কি? আমি বলি, বি হচ্ছে বোস মানে আপনি, আর এম হচ্ছে মুখার্জি, মিস্টার বিজয় মুখার্জি, আপনার সেই বিলেত ফেরত ইঞ্জিনিয়ার বন্ধুটি যে ছিল আপনাদের বন্ধ হয়ে যাওয়া ফাইটার জেট বিমানের অধিকর্তা এবং আপনাদের কোম্পানি 50% ঠিক বললাম? আমি তো এটাই বুঝতে পারছি না, আপনার এই উত্তরবঙ্গের শিল্পের বর্তমান ভবিষ্যতের সঙ্গে এই প্রসঙ্গটা কিভাবে জড়িত? আচ্ছা এটা বলুন, মিস্টার মুখার্জি তো এখন জেলে, তাই ভারতীয় বিমান বাহিনীকে ডিফেক্টিভ ইঞ্জিনের সাপ্লাই করার অপরাধে সিবিআই এর রুজু করা মামলায় দেশে হয়ে তার টাইম জেলে। কি দুর্ভাগ্য! অথচ আজ উনি বাইরে থাকলে আপনার সাথে এই সেরা উদ্যোগপতির সম্মানটা ভাগ করে নিতে পারতেন, তাই না? আমার একটু বিশেষ কাজ আছে, আমাকে বেরোতে হবে। জয়ন্ত, তোমারও তো কোথাও হ্যাঁ বাবা, হ্যাঁ, যাও যাও যাও। জয়ন্ত বাবু,
দাদা তো এয়ারপোর্টে এক্সপায়ার ছিলেন, তাই না? কেন? ছিলেন বলছেন না? তার মানে উনি তো প্লেন ক্র্যাশ করে মিস্টার সান্যাল, জয়ন্ত 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 হ্যাঁ মা, দেখ তোর একটা কল আছে। কল আছে। কে ফোন করেছে মা? বলতে পারবো না, গলাটা একটু অচেনা লাগলো। অন্য জরুরি দরকার, দেখ কথা বলে কথা। জরুরি দরকার। হ্যালো, হ্যাঁ হ্যালো, একটু জোরে কথা বলুন, শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো। মিস্টার বোস, আপনার এই মহামূল্যবান সময়টুকু যে আপনি দিয়েছেন তার জন্য যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো তা না সত্যি কথায় প্রকাশ করতে পারবো না। কিন্তু কয়েকটা প্রশ্ন যদি বাকি থেকে যায় কাইন্ডলি পারমিট করবেন একটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন। আসছি ম্যাম, নমস্কার। কে গো? সাংবাদিক ইন্টারভিউ করতে এসেছিল, কিন্তু ইন্টারভিউ চেয়ে চেহারাটাই বেশি ছিল বলে মনে হয়। কেন? কথার জালে পুরনো আবর্জনা ঘাটতি লোকটা এসেছে। বিজয়ের কথা তুলছিল, প্রেসিডেন্ট বলছেন ইঞ্জিনিয়ার হাওড়া ছেড়ে কেন উত্তরবঙ্গে এলাম, এই সমস্ত কিছু। যে ঘটনা চোখে উঠে গেছে তাকে আবার এত বছর ধরে খুঁজিয়ে তো আমিও তাই ভাবছি সুষমা, কেউ কি আড়ালে আবার নতুন কোনো চক্রান্তের চাল হয়েছে? বুঝতে পারছি। তবে তোমাকে একটা খবর দেওয়া আছে। কি করো? অভিক আসছে। কবি কবে কখন তুমি কি করে জানবে? জয়ন্তকে ফোনটা অভিক করেছিল বাস স্ট্যান্ডে। ও, তার মানে ওরা ট্রেনে আসছো? সেটা বড় কথা। তাহলে জয়ন্ত বলেছিল শুধু বন্যা আসছে, অভিজ্ঞতা কোনো কথা ছিল। তো হঠাৎ দুজনে মিলে এত বছর পরে একেবারে এখানে। ঠিক আছে, আরে ওদের দুজনেরই ইচ্ছে হয়েছে তাই ওরা আসছে না, এতে ভাবার কি হয়েছে? না, অভিকের গলাটা কিন্তু খুব ঠান্ডা শোনা। তার মানে কে ফোন করছেন জিজ্ঞেস করাতে নিষ্প্রিয় গলায় বলল, আমি অভিক মুখার্জি বলছি, জয়ন্ত বসুর সঙ্গে কথা বলতে চাই। আমি আনন্দে চিৎকার করে উঠলাম, বললাম অভিক কেমন আছিস তুই? কতদিন পর তোর গলা শুনলাম বাবা, কোথা থেকে কথা বলছিস? কতদিন তোকে দেখিনি রে। চুপ থেকে এরকম যেন ঠান্ডা গলায় বলল, আমি ভালো আছি, ডুয়ার্সের বাস স্ট্যান্ড থেকে বলছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে অভিক আসছে তো আসুক না, তুমি অত অস্থির হচ্ছে না। যে ঘৃণা, বিতৃষ্ণা, অভিমান নিয়ে অভিক একদিন বন্যার হাত ধরে আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা, কি বলো যে আমরা দুজনে মিলে ফিরবো? ঠিক আছে, তুমি অত চিন্তা করো না। হ্যাঁ, ওদের আসতে তুমি ওকে ফোনটা দাও। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। বন্যার সাথে যে অভিজ্ঞ আসছে এ কথা তুমি আমাকে আগে বলনি তো জয়? আরে মা, আমি তো নিজেই এখন জানলাম। তোমরা তো রাতের ট্রেনে আসার কথা ছিল, লাস্ট মোমেন্টে যে কেন প্ল্যান চেঞ্জ, আমি তো কিছুই বুঝতে পারছি না। না, অভিকের সঙ্গে না হোক কিন্তু বন্যার সঙ্গে তো তোমার নিয়মিত যোগাযোগ আছে, তো সেও কিছু বলেনি তোমাকে? না বাবা, এমনকি আমি ওকে বললাম বন্যাকে ফোনটা দিতে, মুখের উপর ফোনটা কেটে দিল। স্ট্রেঞ্জ। বন্যা এখানে আসবে, থাকবে, সব কিছু তোমার থেকে জানতে পেরেছি। আচ্ছা, বন্যা কি একবারও উচিত ছিল না ফোনে অন্তত কথাগুলো আমাকে বলবা? আহা সুষমা, অনেকদিন তোমার সঙ্গে কথাবার্তা হয় না, হয়তো সেই আড়ষ্টতায় তোমাকে ফোন করতে পারেনি। হ্যাঁ, কি বলবে? তা নয় বাবা, আসলে বন্যা এখানে আসতেই চাই। তবে আমি ওকে ইনসিস্ট করেছি। ইনসিস্ট করে কেন? হ্যাঁ, একটা সিদ্ধান্ত পাকাপাকি করবার জন্য। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? মানে আমি বন্যাকে বিয়ে করতে চাই, আর বন্যারও তাতে কোনো আপত্তি নেই। কি বলে? এ তো ভালো সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত। কি বলো সুষমা? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। কেন? অসম্ভব কেন?
যশ প্রতিষ্ঠিত অন্যান্য ভারী মিষ্টি মেয়ে, ছোটবেলা থেকেই আমরা ওদেরকে চিনি। হ্যাঁ, তাও আপত্তিটা কোথায়? হ্যাঁ হ্যাঁ মা, তুমি অমত করো না প্লিজ। হ্যাঁ, না, এ বিয়ে হবে না, হতে পারে না, এটাই আমার শেষ কথা। আচ্ছা কি ছেলে মানুষই করছো বলো তো? হ্যাঁ, ওর বাবা মানে বিজয় যে অপরাধ করেছে তার শাস্তি তো তুমি ওই মেয়েটাকে দিতে পারো না। না, আমি কন্যাকে কোনো রকম শাস্তি দিচ্ছি না। ওকে আমি সেদিনও আমার মেয়ের মতো ভালোবাসতাম, আজও তাই বাসি। তবে কেন? দেখো 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 সুষমা, আচ্ছা আচ্ছা, আজ পর্যন্ত আমাদের সন্তানদের জন্য কি এমন আছে যেটা আমি করিনি? বলো মা। আমি যদি কন্যাকে বিয়ে করে সুখী হই, তাহলে ক্ষতিটা কোথায় বলো মা? হ্যাঁ হ্যাঁ, এক সন্তানের সুখের জন্য আমি আরেক সন্তানের সুখকে বিসর্জন দিতে পারবো না। আচ্ছা তুমি কি হেয়ারি করছো বলো তো? বাহ, আমার কথা আজ তোমার জ্ঞানই যাচ্ছে না। অথচ তুমি না একদিন বলেছিলে সন্তানদের সুখের জন্য তুমি সব করতে পারো। হ্যাঁ বলেছিলাম, আজও তাই বলছি। তবে তুমি তোমার বড় খোকা সুমন্তের কথা ভুলে যাচ্ছ কি করে? এখানে দাদার প্রসঙ্গটা আসছে কিভাবে মা? আসছে এই কারণে, তোমরা সবাই হয়তো ভুলে গেছো কন্যা সুমন্তের বাগদত্তা ছিল। সুষমা, সুষমা নির্মম হলেও এ কথা তো সত্যি যে সুমন্ত্র আজ আমাদের মধ্যে নেই। সে আর কোনোদিনও বাবাকে তুমি বলতে পারলে? হ্যাঁ? মা, দাদাকে আমিও কম ভালোবাসি না, কিন্তু সে যে বেঁচে আছে একটা ধারণা নিয়ে, একটা অতীতকে আঁকড়ে ধরে তুমি আমাদের সবার পথ চলাকে বন্ধ করে দিতে চাইছো। বাহ, বাহ, এরা কারা? হ্যাঁ, কারা এরা? কারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে? এরাই আমার আপনজন, এরাই আমার পরিবার। সুষমা, না, তোমাদেরকে আজ এত অচেনা, এত অপরিচিত লাগছে কেন বলতে পারো? সুমন্ত, 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 দেখ না, ওরা সবাই মিলে কি বলছে? হ্যাঁ, তুই কোথায় আছিস সুমন্ত? হ্যাঁ, ফিরে আয় না সুমন্ত, দেখ ওরা সবাই মিলে সুষমা, সুষমা, না, সত্যের মুখোমুখি দাঁড়াতে শেখো, বাস্তবটাকে মেনে নিতে শেখো। বাস্তব, এই আত্মবাক্যটা নিজের জীবনে কোনোদিন পালন করেছো মিস্টার বোস? এভাবে কেন বলছো? আচ্ছা মা, দাদা যে বেঁচে আছে বা সে কোনোদিনও ফিরে আসবে, তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? বিপিন, এই কথাটা তুমি আর একবার উচ্চারণ করবে না জয়। সুমন্ত্র আছে, সুমন্ত্র থাকবে। সে না থাকলে এই বোস পরিবার কক্ষচ্যুত নক্ষত্রের মতো হারিয়ে যাবে। যাও, দরজাটা খুলে দাও, আর সম্ভব হলে অভিকের সামনে ব্যবহারটা স্বাভাবিক করো। বাবা, অভিক, হ্যাঁ, অভিক, আরে এসো 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 অভিক, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, অনেক দিন পর এসো। অভিক, কেমন আছিস বাবা? কেমন আছিস অভিক? কেমন আছিস? এই কি চেহারা হয়েছে? বন্যা কোথায়? বন্যা আসি। আসেনি? কেন? কি বললি অভিক? বন্যা আসেনি? কাল সকাল অবধি কথা হলো যে বন্যা আসছে, রাত্রি বলছো বন্যা আসেনি। আশ্চর্য ব্যাপার। তা তুমি হঠাৎ এখানে এতদিন পরে? বন্যা আসেনি, আর তার জায়গায় এলো অভিক। আমি আসলে তোমাদের কাছে খুবই অবাঞ্ছিত, তাই না জয়? ছি, 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 ছি। এই কি কথা বলছিস অভিক? তুই অবাঞ্ছিত কেন হবি বাবা? তুই কি সেই আগের মতো রাগী আর জেদি আছিস অভিক? হ্যাঁ রে, তোর কি মনে হয় এই মাসটাও তোর কাছে পর হয়ে গেছে? হ্যাঁ, কি রে? না না, সবকিছু পর হয়ে গেলেও তুমি সেই একই রকমের আছো।
কিরা করবে হ্যাঁ? যে মাথায় শিশুরের ঠিক অন্নপূর্ণার মতো দাঁড়ছি রূপ মা করবো বেঁচে থেকে আমি না আমরা বেঁচে থেকে কি করবো বেঁচে থেকে কি করবি মানে করবে কি করবে সেই সব সন্তানেরা বেঁচে থেকে যাদের জন্মদাতা বাপ একজন জেল খাটা আসামি যাদের জন্মদাতা বাপ দেশের এতগুলো দর্দাতা সৈনিকের রেখাবে সামান্য কিছু মুনাফার লোভে নিজের দেশের এত বড় একটা কি করবে এটা তোদের অবস্থা কোথায় বাবা আমরা মানুষটার সন্তান আমরা ওই লোকটার সন্তান যদি তার পিতা তার জনকের সব সম্পদে সব সম্মানের উত্তরাধিকার হতে পারে তাহলে তার সব অসম্মান তার সব অপরাধের দায়ভার সে কেন নেবে না তা তুমি বলতে পারো অপরাধ হচ্ছে আমরা ওই লোকটার সন্তান। আচ্ছা 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 এই আলোচনাগুলো এখন থাকুক। আরে ও জার্নি করে এসেছে ক্লান্ত, ওকে নিয়ে ভেতরে যাও, খাওয়া দাওয়া করবো, বিশ্রাম করবো। না আমি তো এখানে থাকতে আসছি, দুটো জরুরি কাজে এসেছি বলেই চলেছি। ভেবেছিলাম প্রতিটা বোধ হয় তোমাদের সাথে দেখা হবে না, কিন্তু বন্যার জন্য আজ আমাকে আসতেই বলে ওই একটা পুরনো হিসেবে ওই চূড়ান্ত বোঝাপড়া করে নিতে আজ আমাকে আসতেই। পুরনো হিসেবে চূড়ান্ত বোঝাপড়া এসব তুই কি করছিস অভিক? মা তুমি এখন অনুরোধ করো না তো, কোথায় তো যাচ্ছে যে ওখানে একটা কনফ্রন্টেশন করতে এসেছে। তুই চুপ কর না। কি বললে তুমি? কনফ্রন্টেশন, হ্যাঁ, সংঘাত। এই ইচ্ছা যদি আমার থাকতো না জয়ন্ত, ঘোষ পরিবারকে ধুলোয় মিটি দিতে আমার 2 মিনিটও সময় লাগতো না। মুখ সামনে কথা বলো অভিক। ঘোষ পরিবারের ভিড় ততটা নড়বড়ে নয় যে তুমি। চুপ কর না, তোমরা কি শুরু করলে বলো তো? আর অভিক তো কি হয়েছে বল? চল তুই এখন ভিতরে চল, পরে সব বলি। না না তুমি ভেতরে যাও না, আমি ওর সাথে দুটো কথা বলেই চলে যাবো। তুমি ভেতরে যাও। তোর যা বলার তুই সব কিছু আমার সামনেই বল অভিক। মাসি বাস তুমি চাও না যে বলে কি বউ হয়ে আসুক? চাও? তবে জয়ন্ত, সুমন্ত্রের বউ। যে যা বলে বল, আমি তো জানি সুমন্ত্র একদিন ঠিক ফিরে আসবে। ঠিক মাসি, তোর যদি কাল সত্যি সমর্থন ফিরে আসে, তুমি পারবে একটা কলঙ্কিত পরিবারের মেয়েকে নিজের ঘরের পুত্রবধূ করে তুলতে? কি গো মাসি, কি গো তুমি চুপ করে আছো কেন? এবারে উত্তর দাও না। তুমি পারবে একটা কলঙ্কিত পরিবারের মেয়েকে? পারবে তুমি? 100 বার। কারণ আমি মনে করি তোমাদের বাবা পরিস্থিতির শিকার। তুমি না বিশ্বাস করো কি বললে সুষমা? হ্যাঁ? না, যে লোকটা আমাকে আমার আমার ব্যবসা আমার ফ্যাক্টরিকে ধুলোয় মিটিয়ে দিতে চেয়েছিল অত্যন্ত সুপরিকল্পিত ভাবে, সে আজকে পরিস্থিতির শিকার। হ্যাঁ, শিকার। হ্যাঁ,
বাহ 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 বাহ, চমৎকার হ্যাঁ মিস্টার বোস, হ্যাঁ আপনার অভিনয় শৈলী সত্যিই তো দেখছি কোনো জবাব নেই। এই অভিক! ঠান্ডা মাথায় জঘন্য অপরাধ করে কেমন নির্লিপ্ত মুখে আপনি কি অসাধারণ অভিনয় করে চলেছেন, কি অপূর্ব। হ্যাঁ বাবা এবার বলতে পারছো তো শুভঙ্কর সান্যাল জানলো হ্যাঁ ইন্টারভিউয়ের নাম করে এই বাড়িতে আসা বুঝিয়ে বুঝিয়ে সান্যালকে জিজ্ঞাসাবাদ করা আর তার কিছুক্ষণ পরে এই অভিকের এই বাড়িতে আগমন তবে কেমন একই সূত্রের কথা হ্যাঁ সবকিছু বুঝতে পারছি, সবকিছু ওই মুখার্জি পরিবারের চক্রান্ত, সবকিছু ঠিক। ম্যাডাম ভুল করছেন, আপনি ভুল করছেন মিস্টার বোস। শুভঙ্কর সান্যাল আমার লোক না, তবে হ্যাঁ ওকে আমি চিনি। কিছু তথ্যের খোঁজে ও কিছুদিন আগে আমার কাছে এসেছিল। ইনফ্যাক্ট এই প্রিসিশন টুলসে যা যা ঘটছিল সেটা যে একটা চূড়ান্ত বড় চক্রান্ত সেটা ওই আমাকে প্রথম বলে। ক্ষমতার হরিণে বসে থাকা কিছু প্রভাবশালী লোক নিজেদের পিঠ বাঁচাবার জন্য শিখণ্ডীর মতন ব্যবহার করেছিল আমার বাবাকে, আর সেটাই ও এক্সপোজ করতে চেয়েছিল সংবাদপত্রে। আমার জোগাড় করা তথ্যগুলো আমি যদি ওই শুভঙ্কর সান্যালের হাতে ধরিয়ে দিতাম না, হ্যাঁ আপনি একেবারে শেষ হয়ে যেতেন। ননসেন্স, অ্যাবসলিউট ননসেন্স এসব। তুমি চাইছিলে না যে বললে এবার বউ বলে আসুক, বলছি এ বাড়ি তো দূর, আমার বোন ওই লোকটার ছায়াও মারা সুষমা তুমি ওকে বাইরে যেতে বলো, নইলে কিন্তু আমি বাধ্য হবো ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিতে। অভিক তুমি কিন্তু তোমার স্বাধীনতার সমস্ত সীমা পার করে যাচ্ছ এবার। খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে যে বাবাকে এভাবে অপমানিত হতে দেখে তোমার খুব রাগ হচ্ছে। আমারও তো হয়েছিল যখন আমি প্রথমবার বাবাকে ওই জেলের অন্ধকার কুঞ্চিতে দেখতাম, যখন প্রথমবার বাবার মুখে সব শক্তিটা ছাড়তে পারলাম। কিছুদিন পরে ওনার হাতটা তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে একজন জেলখানা কয়েদি যে মুখ সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে, এটা অবাক হবার কি আছে? হ্যাঁ ওনাকে একবার জিজ্ঞেস করো তো জয়ন্ত, ওই প্রিসিশন টুলসে যে ডিপার্টমেন্ট ওই ফাইটার প্লেনগুলোর জন্য ইঞ্জিন হেড তৈরি করতে হয়, তাতে যখন একটা লটে এয়ারলাইন ক্র্যাক ধরা পড়লো, যখন কোয়ালিটি কন্ট্রোল ডিভিশন সেগুলোকে বাতিল করবার জন্য নির্দেশ দেয়, কে আমার বাবা মিস্টার বিজয় মুখার্জিকে বলে ওগুলোকে পাস করি। কে বলে? আমি না, আপনি তো নন, আমি না, নিজে ক্ষমতার ওপরের তলায় বসে থাকা লোকদের ওপরে নিজের প্রভাব খাটিয়ে কে বলে সবকিছু ঠিক ম্যানেজ করে দেবে। ওই সময়ের অভাব আর কন্ট্রাক্ট খতম হওয়ার হুমকি দেখিয়ে কে আমার বাবা মিস্টার বিজয় মুখার্জিকে ওই সার্টিফিকেট গুলোতে সই করতে বলে? কে কে বাবা তুমি বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না, এগুলো সব ষড়যন্ত্র, সব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। ওই মুখার্জি পরিবারের ষড়যন্ত্র, বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে বলছো এত কথা আছে কোনো প্রমাণ আছে? কোনো হার্ড কোর এভিডেন্স আছে কিছু? করে থাকবে? প্রমাণ নেই মিথ্যে এই তো বলছে কোনো প্রমাণ যাতে না থাকে। পুরো ঘটনাটাই তো আপনি টেলিফোনের ইনস্ট্রাকশন করেছিলেন না মিস্টার বোস? এমনকি যাতে কোনো লিখিত প্রমাণ না থাকে সেজন্য সেদিন ছুটি দিয়ে আপনি বাড়িতে বসেছিলেন, অফিসে পর্যন্ত আসেননি। অ্যাবসলিউট রাবিশ। সেদিন আমি চরম অসুস্থ ছিলাম। আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই ছেলেটাকে একটা কথা জিজ্ঞেস করতে হয়। ওই যে টেস্ট সার্টিফিকেটে যে সই করেছিল সে কিন্তু সুমন বোস নয়, তাহলে কে সাইন করলো ওই টেস্ট সার্টিফিকেটে? বিজয় মুখার্জি। Yes, বিজয় মুখার্জি সাইন করেছিল। হ্যাঁ তাই তো ছিল একটা ট্রাম্প কার্ড। বিশেষ আদালতে কিছু নামজাদা উকিলদের দান করিয়ে ওই সার্টিফিকেটের সইটা কি আপনি কাজে লাগিয়েছিলেন? নিচে কি আপনি তাই নাকি? তাহলে যখন আদালতে
আদালতের সিবিআই এর উকিলরা বিজয়কে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, তখন সে কাঠ করে দাঁড়িয়ে এমন ফ্যাল করে কেন তাকিয়েছিল? কেন তাকিয়েছিল? একে অভিযোগ প্রমাণিত হওয়া ছাড়া আর কি বলে মিস্টার অভিক মুখার্জি? বাবা, সে বিজয় মুখার্জি সেদিকে কেন চুপ করে আপনার দিকে তাকিয়েছিল জানেন? সে নিজেকে বাঁচানোর সমস্ত আশা ভেঙে কেবল আপনার দিকে তাকিয়ে শুধু এটাই ভাবছিল যে তার আমাল্য বন্ধু, তার সহোদর প্রতি আর কত নিচে নামতে পারে। সেদিন না হয় আপনার মনে হয়নি, আজও কি আপনার মনে হয় না যে আপনারই কোম্পানির এসব ডিফেক্টিভ ইঞ্জিনিয়ারগুলোর জন্য আপনারই দেশে 8 দিন তরতাজা সৈনিকের এভাবে অকালে মৃত্যু আমি দায়ী নই, আমি এগুলোর জন্য দায়ী নই, তাই বিজয় মুখার্জি। And for your kind information, মৃতের সংখ্যাটা অফিসিয়ালি 7, 8 নয়। আমি স্যার বলছি ওটা 7 নয়, ওটা 8। কি বললেন? ওই 8 নম্বর শহীদ পাইলটের একটা ডাইং ডিক্লারেশন, মানে যাকে বলে ওই মৃত্যু পূর্ব জবানবন্দি, ওটা আছে আমার কাছে। আপনি পড়বেন নাকি? হ্যাঁ, এই যে এই 8 নম্বর শহীদ পাইলট ক্যাপ্টেন সুমন্ত্র বোসের শেষ। কি বললে অভিক? কি বললে? তুমি ওর কথা বিশ্বাস করো না। আমি চাইলে এই চিঠিটা ওই সুরক্ষার সাটালের হাতে ধরে দিতে পারতাম। ওই আদালতে বন্ধ হয়ে থাকা কেসটাকে আবার আমি রিওপেন করতে পারতাম। কি আপনি একেবারে শেষ হয়ে যেতেন? আমার বাবার নির্দেশ ছিল মাসিকে নিজের ফোনের মতো করে বড্ড স্নেহ করতে পারে, খুব ভালোবাসতে পারে। এই চিঠিটা পড়া হয়ে গেলে জয়ন্ত ওটা ছিঁড়ে ফেলে দিও, কেউ কিছু জানতে পারবে। আরেকটা কথা, ওই কন্যাকে চিরতরের মতো ভুলে যা। প্রিয় অভিক, নিশ্চয়ই অবাক হচ্ছে এই ভেবে যে এতদিন পর হঠাৎ তোমাকে এই চিঠি কেন লিখছি। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ তার কিছু অনুভূতি, কিছু অভিজ্ঞতা
আরেকজন মানুষের সঙ্গে ভাগ করে নিতে চায়। হয়তো আমিও তাই করছি আজ। কিছুদিন ধরেই আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। গত কয়েক মাস ধরে প্রায় 7টা ফাইটার জেট মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হয়েছে। 7 জন পাইলট প্রাণও হারিয়েছে। প্রাথমিক তদন্তে যা রিপোর্ট আসছে তাতে সন্দেহ করা হচ্ছে ইঞ্জিন ফেল, এবং অনেকেরই ধারণা ডিফেক্টিভ ইঞ্জিন হেডের কারণেই এই দুর্ঘটনা। আচ্ছা, আমাদের প্রিসিশন টুলসে সাপ্লাই করা ডিফেক্টিভ ইঞ্জিন হেডসের ঘটনাটা তোমার মনে আছে আশা করি? বাবাকে ফোনে কথাটা পেরেছিলাম, কিন্তু বাবা দেখলাম এড়িয়ে গেলেন। সম্প্রতি এইরকম একটা ফাইটার জেট নিয়ে টেস্ট ফ্লাইটে যেতে হবে আমায়। জানি না ফিরবো কিনা। বাবাকে বলো, যদি না ফিরে যেন তিনি দুঃখ না করেন। তাকে বলো যে এর আগে ওই অভিশপ্ত ফাইটার জেটগুলো চালাতে গিয়ে যারা শহীদ হয়েছে তারা সবাই কিন্তু এই দেশেরই সন্তান। সুতরাং তারা কিন্তু তাঁরও সন্তান। তাই সন্তান 7 জন গেল না 8 জন গেল, তাই নিয়ে বাবা যেন দুঃখ না করে। ভালো থেকো, ভালো থেকো সবাই। উঁচু করে তারা সোজা করে এখান থেকে চলে গেল। কেন জানো? ওর বাবার থেকে পাওয়া এক উজ্জ্বল উত্তরাধিকার, যা আপাত মলিন হলেও গৌরবময়। তারই জোরে মা, তারই জোরে। আর আমি ওর কাছে এতটা ছোট হয়ে গেলাম মা, এতটা ছোট হয়ে গেলাম মা, এতটা। হ্যাঁ মা, এবারে আমি কি নিয়ে, কোন উত্তরাধিকার নিয়ে বেঁচে থাকবো মা? কোন উত্তরাধিকার নিয়ে? হ্যাঁ মা, কোন উত্তরাধিকার? তুমি তো সবটা জানতে মা, তুমি তো সবটা জানতে। তাহলে তুমি কেন মা, কেন? একটা কাছের আয়নার সামনে দাঁড়িয়ে এতদিন শুধু একটা সুখের নকশা বুনে গেছি। সেই নকশার ভিতরে শুধু নিজেকে আর নিজের পরিবারকে দেখার চেষ্টা করছি। শুধু নিজের পরিবার। সেখানে আমি, আমার স্বামী আর
আমার সন্তানেরাই ছিল এতটা। আজ সেই অলির কায়না ভেঙে চুরমার করে দিয়ে